শেখ হাসিনা নিজে ডিক্লেয়ার করলেন যে আমি বাংলাদেশে প্রত্যাবর্তন করব, আমি বাংলাদেশে ফিরে আসব। এই কথাতেই বিএনপি সরকারের চেয়ে সবচেয়ে বেশি যেখানে ভয় ঢুকে গেল, সেই ঢুকে গেল ডক্টর ইউনূস সহ তার সেই উপদেষ্টা পরিষদের। দেখেন, তারপর থেকে এক এক করে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, বিভিন্ন প্রজেকশন নিচ্ছে, সত্য কথা বলছে, এখন বলে দিচ্ছে কি হচ্ছিল, কেন গেল, এই 2 বছরের সরকার কি করলো, তারা কোনো ডিসিশন নিতে পারেনি, তাদেরকে জাস্ট বলা হয়েছে, এই জন্য তারা সবকিছু এখন সামনে চলে আসছে। অতএব বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত, বাংলাদেশের জন্মের সাথে যুক্ত, বাংলাদেশের সাথে যুক্ত যে রাজনৈতিক দল, ও ভারতীয় উপমহাদেশ নয়, পৃথিবীর অন্যতম পুরাতন, বলবো বর্তমান সমসাময়িক সময়ের কথা বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের কথা বলছি, সেই সময়ের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ আইন করে নিষিদ্ধ ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকার, তো নিজকে গণতান্ত্রিক সরকার হিসাবে দাবিও করতে পারেন না, বলতেও পারেন না। এটা সম্পূর্ণভাবে অনৈতিক পৃথিবীর যে কোনো রীতি নীতি অথবা আইনের শাসনে। অতএব আওয়ামী লীগকে ধ্বংস করা যায়, কারণ আওয়ামী লীগের যে বৃহৎ একটি সাপোর্টার গ্রুপ রয়েছে, তারা জন্ম থেকে জন্মান্তরে প্রত্যেকটি একটু পারিবারিক ভাবে আওয়ামী লীগ সেখানে প্রতিষ্ঠিত, কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশকে ভালোবেসেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয়, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। অতএব এটা প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগের সাথে এখনই বিএনপি যাতে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় না আসতে পারে, সেটার জন্য পিছন থেকে হয়তো বা কঠিন ভাবে কাজ করা হচ্ছে। যে বিএনপি কে যদি রাজনৈতিক ভাবে টিকে থাকতে হয়, আমি বলবো যদি বাঁচতে হয়, বিএনপি কে যদি সত্যি সত্যি রাজনৈতিক ভাবে বাংলাদেশের সরকারে বলুন, বিরোধী দলে বলুন, তাহলে একমাত্র এবং সময় বহিয়া যায়, কারণ তাদের পেছনের যে শক্তি, তারা কিন্তু প্রচন্ডভাবে সক্রিয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো, এবং তারাই বাংলাদেশকে আসলে আলটিমেটলি পরিচালনা করছে। কিন্তু যদি বিএনপি এই বিষয়টা হিসাব করে, আমি আশা করি বিএনপি সিনিয়র লিডাররা এই কথাগুলো শুনবেন, এই বিষয়টা যদি বিএনপি হিসাব করে যে কোনো ভাবেই হোক, এটা সো কল নির্বাচন হোক, এই নির্বাচনের মাধ্যমে তারা 209টি আসন দখল করেছেন, অতএব তারা ডিসিশন নিতে পারেন যে আমরা বাংলাদেশে ওনারা রাজনৈতিক যে পরিবর্তন সেটা কি করে করবেন, তাহলে কেউ তাদেরকে টিকিয়ে রাখতে পারবে না। এবং আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের সিনিয়র লিডাররা এই বিষয়ে বিএনপিকে অবশ্যই কোনো ছাড় দিবেন বা সুযোগ দিবেন। আসুন আমরা কথা বলি, আসুন আমরা দেশকে পরিচালনার কিভাবে হবে, কিভাবে গত 24টি মাস, আমি ইউনূস সরকারের কথা বলছি, সেই সময়ে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে দেওয়া হলো, সেখান থেকে আমরা উত্তরণের জন্য এই দুই দল একত্রিত ভাবে বাংলাদেশের জন্য কাজ করবে। সেটাই প্রত্যাশিত। না হলে খুব সম্ভাবনা রয়েছে যে সেই শক্তি আবার ফিরে আসবে, কারণ দেখুন ওয়াকার এখনো সেই বহাল তবিয়তেই আছে, এবং ওয়াকার অনেকটা পাকিস্তানি স্টাইলে দেশে ইনফ্লুয়েন্স চেষ্টা করছে। কারণ সেদিন আপনারা দেখতে পাচ্ছেন যে সে তার অবয়বের পরিবর্তন দেখতে পেলেন, এবং সে বাজেট অধিবেশনে নিজে উপস্থিত ছিলেন, যেটা আমি বলবো না পৃথিবীতে অস্বাভাবিক, কিন্তু আমাদের দেশে আসলে এটা খুবই অস্বাভাবিক। তাহলে যেটা করতে হবে সর্বশেষ, সেটা হলো বিএনপিকে অবশ্যই ভাবতে হবে যে তারা আসলে টিকে থাকতে চায় কি চায় না। কারণ ডক্টর ইউনূসকে যারা সেখানে বসিয়েছিলেন, তাদের হাতে কিন্তু গণতান্ত্রিক কোন রাজনৈতিক সমর্থন ছিল না বলে তারা বাংলাদেশের সকল জেল থেকে জঙ্গিদেরকে মুক্ত করে দেয়। এমনকি আপনারা লক্ষ্য করে, দুঃখজনক ভাবে হলো সত্য, দেখবেন যে সেই জঙ্গিদেরকে মুক্ত করার পর সেই জঙ্গিদেরকে বাংলাদেশের সেনাবাহিনী তাদের গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে খোলা সাদে দাঁড়িয়ে, তাদের হাতে মাইক, তারা মানুষের সামনে কথা বলছে, এবং সেটার আশ্রয় প্রশ্রয় সমস্ত কিছু দিয়েছেন কে? সেই বাংলাদেশের ইতিহাসে আমি বলবো যেটা সরাসরি আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক যে সরকার, ইন্টারিম সরকার, এরকম কোন বিষয় আমাদের সংবিধানে নেই।
কিন্তু গোজামিলটা হলো যে তারা সংবিধান অনুসারে শপথ করেছেন, কোন ধারায় কত ধারায় আমরা কিছু জানি না, তারা মিথ্যা বলেই যাচ্ছেন। তারা বলছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, যেটার কোনো প্রমাণ নেই, এবং সংবিধানকে তারা ফেলে দেবেন, এই করবেন সেই করবেন, বহু কিছু করে তারা 24 মাস ক্ষমতায়, প্রায় 24 মাস ক্ষমতায় বসে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে আবার ফিরিয়ে দিয়ে 2006 সন 7 সনের কথা আমরা জানি, তার আগের ইতিহাস জানি, আমরা 10টা অস্ত্রের কথা জানি, আমরা উলফার কথা জানি, আমরা অনুপ চেটিয়া বা বড়ুয়ার কথা জানি, এই সমস্ত কিছু, এবং আমরা 21শে অগাস্টের ঘটনার কথা জানি। এই বিষয় থেকে বঙ্গবন্ধু তনয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চলে গিয়েছিল, আবারও রিপিট করছি, উন্নয়নের সকল সূচকে ওই অঞ্চলে, আমাদের অঞ্চলে সমস্ত দেশকে পিছে ফেলে সেই দেশটাকে এখন ভিক্ষার ঝুলি নিয়ে যাতে আবার রাস্তায় নামতে হয় সেই ব্যবস্থায় ফিরিয়ে দিয়ে সে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে নিজকে ভিআইপি ঘোষণা করে উনি দেশেও থাকছেন, বিদেশেও যাচ্ছেন, আমাদের ট্যাক্সের টাকায়, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় নিজকে প্রোটেকশন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক চর্চা হচ্ছে না। বাংলাদেশে আমি বলবো যে বাংলাদেশের সরকার পরিচালনার যে ইনস্টিটিউট গুলো, ইউ নেম ইট, আপনি ছোট বলেন বড় বলেন, আপনি যদি রাষ্ট্রের মৌলিক স্তম্ভগুলোর কথা বলেন, একটিও কাজ করছে না। যদি কাজ করতো পুলিশ বিভাগ, কাজ করছে না। যদি কাজ করতো প্রশাসনিক বিভাগ, কাজ করছে না। বাংলাদেশের বিচার ব্যবস্থা একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং এটা সুপরিকল্পিতভাবে এমন ধ্বংস করে দেওয়া হয়েছে যে সেখান থেকে প্রত্যাবর্তনের এই মুহূর্তে কোনো সুযোগও দেখা যাচ্ছে না। এবং বর্তমানে যে তথাকথিত নির্বাচন সরকার ক্ষমতায় বসেছেন, তারাও সেখানে কোনো ধরনের যে পরিবর্তন করে তাকে স্বাধীনভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করার ব্যবস্থা করবে, সেটাও করছেন না। বাংলাদেশের যে পরিস্থিতি কোন দেশে যাচ্ছে, এবং বিএনপির সাথে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি সেই সাক্ষীর থেকে জানতে চাই, তিনি বলেছেন তখনকার এই তথাকথিত ষড়যন্ত্রকারীদের যে সম্মুখ সারির আমরা যাদেরকে সামনে দেখতে পেয়েছিলাম, যে যাদেরকে বলা হচ্ছিল সমন্বয়ক, তাদের সম্বন্ধে কিন্তু উনি ব্যারিস্টার নওফেল এখানে বলে গেলেন যে তারা কিভাবে কমিউনিকেট করতো, তারা শুধুই সামনে মূল ষড়যন্ত্রটা একই বিষয়। এখন তথাকথিত নির্বাচন, এই বছর যে নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল 200 দল হিসাবে 209টি সিট তারা তথাকথিত ভাবে বিজয়ী হয়ে ক্ষমতায় বসেন, এবং তাদের জোট হিসাবে বোধহয় 214টা। এখন প্রশ্নটা হলো যে তারা যদি ওই সমন্বয়কের মতনই প্রধানমন্ত্রী না হয়ে থাকবেন, তাহলে তারা এই 2-3জন ষড়যন্ত্রকারীদের ভয়ে, তাদের কথার, তাদের হুমকির ভয়ে তারা কিন্তু কিছুই করছেন না। তারেক জিয়া এখনো পর্যন্ত নিজকে একটি স্বাধীন চেতা রাজনৈতিক নেতা অথবা বাংলাদেশের একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেননি গত 100 দিনে। তার অর্থ কি? অর্থটা হলো, আমি আবার ব্যারিস্টার নওফেলের কথায় ফিরে যাই, যে সেখানে এই ক্ষমতাটা আসলে বিএনপির হাতে আছে কিনা প্রশ্ন রেখে গেলাম, কারণ তার পেছনের শক্তি তাকে শুধু এখানে বসিয়ে তাদের কাজগুলো করছে, এবং সম্ভাবনা দেখা দিচ্ছে যে তারা আসলেই কোনোভাবেই বাংলাদেশের আর্থসামাজিক বলেন, রাজনৈতিক পরিবেশ তারা নিজেরা নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রচেষ্টা নিতে পারছেন না। যদি তাই হতো যে তারা 209 সিট নিয়ে বসেছেন নির্বাচিতভাবে, তাহলে তারা তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হলে তারা বাংলাদেশের গণতন্ত্রের চর্চার জন্য যে কোনো ডিসিশন তারা নিতে পারেন, কারণ তাদের ইয়েতে পার্লামেন্টে তারা পাশ করাতে, যে কোনো আইন পাশ করাতে তাদের কোনো অন্য পার্টির কাছে সহযোগিতা চাইতে হবে না। সেখানেই আমার একটি প্রমাণ হয়ে গেল যে বিএনপি আসলে স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে পারছে না। বিএনপি কি আসলেই ক্ষমতা আছে কিনা সেটার সংশয় রয়ে গেল। এখন যে যে দলটি, একজন ব্যক্তির কথা বলছি, প্রধানমন্ত্রী, যে দলটি তারা নিজেরাই তাদের রাজনৈতিক কোনো হয়তো বা কারোর সাথে কোনো চুক্তির বিনিময়ে, কোনো কন্ডিশনের বিনিময়ে তারা যদি ক্ষমতায় বসে থাকেন, তার ফলশ্রুতি হলো যে তারা স্বাধীনভাবে কার সাথে কথা বলবো, কোন দলের সাথে আমরা রাজনীতি করব, কি করব না করব, সেটা নিয়ে কিন্তু তারা আসলে নিজেরা ডিসিশন নিতে পারছেন না। যেটা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী খুব ভালো করে ব্যাখ্যা করে দিয়েছেন যে যেহেতু ওনারা এখনো ডিসিশন নিতে পারছেন না, রাজনৈতিক ভাবে তারা যেহেতু কোনো ব্যবস্থা নিতে পারছেন না, স্পেশালি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তারা কোনো রাজনৈতিক সমঝোতায় আসার চেষ্টা এখনো দেখা যাচ্ছে না, সেখানে তারা রাজনৈতিক দেউলিয়াত আমরা দেখতে পাচ্ছি এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতির কথা উনি মেনশন করে গেলেন। আমি এর বাইরে গিয়ে শুধু এটা বলতে চাই, এখানে আন্তর্জাতিক যে প্লেয়ার গুলো রয়েছে তারা কিন্তু আপনারা যদি লক্ষ্য করুন তাহলে দেখবেন সেখানে ইতিমধ্যে অনেকগুলো বিষয়, আমি এক এক করে বলা এই ক্ষুদ্র পরিসরে বা এই অল্প সময়ের পরিসরে বলা যাবে না, কিন্তু তারপরে চেষ্টা করি। দেখুন, একটি রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল যেমন বিএনপি, সে যদি ক্ষমতায় সাধারণ মানুষের ভোটে এসে থাকেন, বিশ্বাস করে থাকেন, তাহলে তাদের পররাষ্ট্র নীতির জন্য তাদের নিজের দলের পরীক্ষিত এবং যাদের ইতিমধ্যে আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে যারা পারদর্শী, তাদেরকে তারা পররাষ্ট্রমন্ত্রী করার কথা ছিল। কিন্তু আমরা জানি যে নির্বাচনের আগে, সেই তথাকথিত নির্বাচনের আগে বিএনপির সকল সম্মুখ ভারীর নেতারা এই বর্তমানে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, তখন ডক্টর ইউনূসের সরকারের উনি ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার সমালোচনা করেছেন। এমনকি তারা বলেছেন যে তিনি কি করে আমাদের দেশের একজন এত বড় একটা পোস্টে উনি নিয়োগপ্রাপ্ত হন যেখানে উনি বিদেশি নাগরিক। তাহলে যারা বললেন, সমালোচনা করলেন যে এই ব্যক্তিটি বাংলাদেশের নাগরিক নয় এবং এই ব্যক্তিটি কি করে বাংলাদেশের একজন উপদেষ্টা হয়, সেখানে তারা পররাষ্ট্রমন্ত্রী করতে বাধ্য হলেন। তার অর্থ যে রাজনৈতিক দল হিসাবে তারা দেউলিয়া, তারা তাদের নিজের লোককে নিয়োগ দিতে পারছে না। বিদেশি শক্তির সাথে তাদের রাজনৈতিক যে ব্যবস্থা, তাদের রাজনৈতিক যে অবস্থান, সেই দলের কথা বলতে